এর পরবর্তীতে ছোট ছোট শিশু সজ্জিত পরিবার আছে, তাদেরকে অনুরোধ জানাচ্ছি সামনে এগিয়ে আসবেন বিমানে আসন গ্রহণ করার জন্য। প্লিজ প্রসিড ফর বোর্ডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আপনার ভালো লাগবো আমার আজকের ব্লগটা। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো আজকে আর কি 2026 জানুয়ারি। আসলে 26 আর রয়েছে না, তখন 27 হওয়া যায়, কারণ রাতকে 1টা 12টার পরে আর একটার সময় আমার ফ্লাইট আর কি। তো ওখান হওয়া যায় 27 তো আমি ক্রস করে যাচ্ছি। তো আমার আর কি অনেক ঝামেলা হয়েছে ইমিগ্রেশনও, বিকজ আমার ওয়েট বেশি আছিল আর কি, 11 কেজি। তো আমার যেটা হয়েছে আর কি, তারা 11 কেজির লাগি আমারে 50,000 বাংলাদেশি টাকায় আর কি তারা চার্জ করছে। তো আমি এগ্রি হয়েছি না, আসলে আমি চাইছি না যেন কাঁচামাল যেহেতু আছিল এটা, আর এটা জিনিসের লাগে আমি অত টাকা পে করতাম, আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ লাগছে। তো আমি তারা কইছি যে আমি জিনিস কমাই লিমু, কমাইয়া তারপরে আর কি আমি আবার চেক করানি, তাই মু চেক ইনর লাগি। তো তারা আমারে কইছে যে কমানি লাগি। তো আমি কমানিত গেছি গিয়া আমি সব ধরনের যত ভেজিটেবল টাইপের বা কাঁচামাল যেটা আছিল এটা সবটা আমি ফালাই দিছি। ফালানির পরে এখানেও এয়ারপোর্টের ভিতরেও এক ধরনের মানুষের জব করেন আর কি, তা 2 নম্বর মানুষ সকল হওয়া যায়। তো আমার একটা ধরনের তারা আমার আর কি চান্স দিছে যেন আমরার কাছে রাখা যাও কি মাল পরে চেকিন হইয়া লেহেন লাগি কইরা আর কি আমি দেয়া দিলাইমু, আর তুমি কিতা করে লবাই নিবাই গিয়ে আর কি, আর এটার লাগে আমারে পে করা লাগবো ওরকম আর কি। তারপরে আমি কিতা করছি যেন আমি কইছি না আমি লাখান হেন লাগি কইরা অত জিনিস নেওয়াও সম্ভব নয়, আমি এরকম করতাম না। তারপরে আর কি আমি সব মাল ফালাই দিছি। আসলে ফালানির পরে যে সময় আমি আবার চেকিং করাইছি, যেন আমার র্যাপিং করাইছিলাম এখানেও, তো এটা খুলিলছি, খুললা বাদে আবার র্যাপিং করাইতে সময় দেখছি আরও কিছু মাল মানে বলো নাই হয়, আরও 3-4 কেজির মতো স্টিল রয়ে গেছে। তো এখানে আমার ড্রেস আছিল আসলে। তো তারপরে আমি ড্রেসা কি কিছু রাখিয়া আরি ও যে মানুষে আমার অফার করছিল যে ওই এয়ারপোর্টের ভিতরে কাম করে, তো আমার কইছেন যে আমি একসঙ্গে রাখমু বা আমার 500 টাকা দেও, আমি একটা ব্যাগ আনি ও ব্যাগ করে রাখমু আপাতত, আর পরে তুমি নিবা গিয়ে আর আমার পয়সা দিবা কি কত আছে তোমার কাছে। তো আমি কইছি কি আমার কাছে 5-7 হাজারের মতো আছে। তো আমার কইছেন যে সবটি টাকা তাইলে দেওয়া লাগবো। পরে আর কি আমি কইছি আচ্ছা ঠিক আছে, বিকজ আমি ড্রেস ফালাইয়া আইতাম চাইছি না, আমি চাইছি আমার শখর ড্রেস সুতির আরামর কাপড় ইকছিন। তো ইকছিন তো লাগে আর কি আমি পে করতেও রাজি আসলাম। তারপরে আর কি তাই অক্সিজেন রাখছেন, আর আমি বড় বড় লাগেজ যেটা আমার চেকিনও দিলাইছি, দেওয়ার পরে আমার হ্যান্ড লাগেজ স্পেস আছিল, যেহেতু হ্যান্ড লাগেজ অল্প মাল, তারপরেও হ্যান্ড লাগেজ আমার আর কি 11 কেজি জিনিস হয়ে গেছিল। কিন্তু ইমিগ্রেশন অফিসার যে আছিল আর কি এন কইছেন আর কি যেনে আমারে হ্যান্ড লাগেজের কিছু কমানি লাগতো না, তাই আমার পাস তেলাইবা অনলি বড় লাগেজ আছে না আর কি বেল্টর ওখান থেকে কমাইলে হইব। তো পরে আমি কইছি যে ঠিক আছে। তারপরে তো আমার হ্যান্ড লাগেজ থেকে কোনো মাল কমানি হয়েছে না, তো রয়ে গেছিল। কিন্তু আমি যে সময় পরে এন্ডের 5-7 হাজার টাকা ঘুষ খাওয়াই আর কি আমার ব্যাগটা কালেক্ট করে আনছি, পরে তো আমি সব গুছিনা আর কি আমি হ্যান্ড লাগেজও রাখছিলাম। তো যেহেতু হ্যান্ড লাগেজ একদিন তোরা আমি একটু স্কুইজে কইরা অতিরিক্ত মানে বেশি মাল লোড হয়ে গেছে, আমি একদিন পরে লিছি। তারপরে আমি এখানেও যেন একজন অফিসার আমার হেল্প করছে, যেন পয়সা দিয়ে আমি করাইছি। কেন আরও একটা অফিসার আছিল খেয়াল রাখছে বা অবজারভেশন করছে এই ধরনের জিনিস ওইতো পারে বা ওইসে ওখান মনে করে আর কি। তারপরে আমার মেইন ইমিগ্রেশন ক্রস করার পরে আর কি ওখানেও যাওয়ার পরে এজনে আমার এখন যেনে আমি মাল মেবি এক্সট্রা নিলাম, আমি মেবি ফালাইছি না কোনো মাল, আমার আবার চেক করার লাগে।
তারপরে আমি কইছি ওকে চেক করো, সমস্যা নাই, যদি ওভারও আমি ফেলাই মনে, কিন্তু আমার এখানে প্রথম থাকি 11 কেজি মাল আসিল। আমারে যে চেক ইন করছেন তাই কইছেন আমি মিক্সিন নিতাম পারবো। তারপরে আমি কইলাম আর কি জানি কেন 11 কেজি আমার মাল আসিল, আমার ইমিগ্রেশন অফিসারে এলাও করছেন ইক্সিন নেওয়ার লাগি। তো অফিসারে করার কি জানে না, ইক্সিন তুমি নিতে পারতাই না, ইক্সিন কমাইতে হইবা, লো ইজ লো, মানে এটা কোনোভাবেও সম্ভব না। তারপরে আর কি তারার কথায় আমি এগেইন মাল কমাইছি, কমাইয়া পরে আইছি আর কি। তো পাক্কা একটা ঝামেলা হয়ে গেছে আমার এখানে, আমি শর্টকাটে কইতাম চাইছি। তো আমি যেটা টিপস আপনারা দিতাম চাইলাম আর কি, আমার এক্সপিরিয়েন্স থাকি, কেউ যদি না আর কি ওভার হয়ে যায় মাল কমাইয়া, কেউর সাহায্য এরকম নেই না আর কি, পরবর্তীতে কিন্তু কেউ যদি এটা খেয়াল করে বা লক্ষ্য রাখে, আমরা কিন্তু জানতাম নাই ন ইটা আসলে বেশি অংশ ইটা ঘটনা ওই দেখিয়া আরও কিছু কিছু অফিসার হকলে ফলো করে বা খেয়াল করে কইরা আবার তারা ফাইনাল যে সময় ইমিগ্রেশন পরে আর কি মেন গেটও যাওয়ার আগেও এরা সন্দেহ করলে আবার তারা কয়ে যেন চেক করবার লাগে। তো আমি প্রথম তোরা রাগ করছি যে আমার মেন ইমিগ্রেশন আমার চেক ইন শেষ, আমার সপ্তাহ শেষ, ওখানে আবার এখানে আমার এটা হ্যারাসমেন্ট করা ওর। আমার মাল অবভিয়াসলি কেন বলন 5/7 কেজি থাকি, বিকজ ইমিগ্রেশন অফিসারও আমার এলাও করে কইরা দিলাইছেন। তো এই কেন আবার চেক ইন করলে তো ডেফিনেটলি 7 কেজি নাই। তো এটা এক ধরনের হ্যারাসমেন্ট হয়ে যায় আর কি, যদিও আমি জানি যে 7 কেজির উপরে নেওয়া এলাও নাই, তারপরে অটোমেটিকলি 7 কেজি হয়ে যায় আর কি বেগর মাঝে যে কোনো জিনিস পড়লেও। তো পরেও আবার আমি কমাইয়া মাল আর কি আওয়া লাগছে। তো আপনার উদ্দেশ্যে ওটাও কইম যেনে এমিরাতে গেলে আর কি, স্পেশালি এমিরাতে কস্টটা বেশি আইও যেনে ওভার ওয়েট হইলে তারা ডলার হিসাবে কাউন্ট করে। তো এখানেও আমি রিকমেন্ড করবো সবরে যেনে কেউ ওভার মাল নিবা না, 2-3 কেজি তারা দেলায় পাস। আর বাংলাদেশও হয়তো 2-3 কেজির লাগিও ঝামেলা করতে পারে, বিকজ এটা হইল গিয়ে আমরা ঝামেলার বাংলাদেশ। আমি যাইতে সময় আমার 3 কেজি ওভার আসিল, ইউকে থেকে আমার কোনো প্রবলেম হয়েছে না, তারা পাস দিলাইছে এবলা বুঝা হোক আর জেলা হোক, তারা আমার পাস দিলাইছেন। কিন্তু আমি জানি না বাংলাদেশ থেকে 3 কেজি লইয়া আওয়া যাইব কি না এক্সট্রা উইদাউট চার্জ আর কি, চার্জ দিলে তো আর সব তো ঠিক আছে তারা লাগে। তো আমি আর কি কইমু যে কোনো এয়ারলাইন্সেও ট্রাভেল করতে সময় ওয়েটের দিকে স্পেশালি খেয়াল রাখার লাগে। আর স্পেশালি বিদেশি বিমান যেটা আছে এটাই গেলে কিন্তু তারা ডলার হিসাবে পয়সাটা কাউন্ট করে লাগে, অ্যামাউন্টটা বলো নাই হয়। তো আমার মাল কেন বেশি হইলে হয়তো 5-7 হাজার টাকার মাল আসিল, আমি 50,000 টাকা মানে আমার কাছে অতিরিক্ত এক্সপেন্সিভ লাগছে লাগে আমি দিছি না। আর যারা ইচ্ছা কইরাও পে কইরা অতটুকু আনতা চায় তারার হিসাব তো আর ডিফারেন্ট। কিন্তু আমার ইটা জিনিসের লাগি ই টাকা আমার লাগি বেশি আসিল আর কি, তো আমি ফালাইও আইছি। তার কোনো সময় এই ধরনের সাহায্য নিতে চাইলে এয়ারপোর্টের ভিতরে খুবই কেয়ারফুল আর একটা খেয়াল রাখতে হইবা, একজনে আপনার এইটা হেল্প করে, অন্যদিকে আরও অফিসারে হয়তো এটা নোটিস করে বা খেয়াল রাখে যে তুমি মাল ফালাইরা আইনি না, কেউর গেছে দিয়াই রায়, পরবর্তীতে এটা হ্যান লাগিজ পড়ায়, কারণ হ্যান লাগিজ অনেক সময় 7 কেজির কারণে স্পেসটা থাকি যায়। তো আমরা অনেক সময় বুদ্ধি কইরা এই জিনিস করাত লাগি যায় আর কি, কিন্তু তারপরেও আবার কেউ যদি দেখিলায় বা সন্দেহ করিলায় আর কি, তে ই মানুষে আবার চেক করব। বাংলাদেশে আসলে একটা বর্ডার ক্রস করার পরে যদি রুলস থাকেও না একটা জিনিস করার, তারপরেও তারা মানুষের হ্যারাসমেন্ট করার লাগে আর কি, তারা চাইলে করে এটা। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আর কি শেয়ার করলাম, কেউর খামও লাগলে লাগতেও পারে আর কি, ও ওটা চিন্তাধারা থাকি আর কি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আর আরেকটা জিনিস হইল কি, আরও অফিসার যেটা আমার হেল্প করছে, যদিও এটা আমার একটা হেল্প হয়েছে, তারপরেও আমি কইম এটা যদি রুলস না থাকে এটা করার, এটা আসলে আমরাও এই অপরচুনিটি নেওয়া উচিত নাই, আবার এই মানুষে করাটাও উচিত নাই। এয়ারপোর্টের ভিতরে থাকিয়া থারার মানুষও 2 নম্বরে করে বা আমরা সুযোগ কইরা দেয়। তো আলটিমেটলি কি তো হয়েছে, আমি কিন্তু মাল আনতাম পারছি না ওইও, আর এক্সট্রা আমি আরও 7,000 আনতাজি মানুষরা খাওয়াই, জাস্ট খালি 5-7 মিনিট আমার ব্যাগটা লুক আফটার করছে, যেন আমি ড্রেস সেকশন রেখে আইসি অক্সিন, ওটার লাগে 7,000 টাকা চার্জ করা, এটাও অনৈতিক।
তারপরেও আমি মানিলছিলাম বিকজ এটা আমার শখর ড্রেস সকল আছিল আর কি। আমি শখ করে বানাই আনছি আরামদায়ক কাপড় ওটার লাগি। তারপরেও কিতো হয়েছে ঘুরি ফিরি দেখা গেছে ওইও আমি আর একটা রাস্তা তাই আঁকতেছি। তো আমার লাভ বা বেনিফিট কিছু হয়েছে না, কিন্তু ওহেতু আমি পয়সা খরচ করছি আর কি। এর লাগে আর কি আমি অ্যাডভাইস দিতাম চাইরাম কেউ এই ধরনের বিপদও পড়বা না ইচ্ছা কইরা। কেউ আপনারে অফার করব দেখবা অনেক মানুষে আইয়া, যে সময় আপনি দেখবো ইমিগ্রেশন থাকি লাগেজটা ফেরত লইয়া আইছেন, তো তারা বুঝতেও পারে নো ওভারওয়েট, তো তারা মাঝখান থাকি অ্যাডভান্টেজ নিতে চায় যেনে মাল ঘুমাইয়াও না আমার কাছে রাখিয়া যাও কি পরে হেন লাগি যে আমি যাতাইয়া পালা করি বইরা দেয়া দিলাইমু আর বইরা নিবাই কি আর আমারে বিনিময়ে আমি যেন কয়েকটা মিনিট আমি একটা খেয়াল রাখবো ওটার লাগে আমারে অত টাকা দিলাই বা একটা চার্জ করিলে তারা মানে যতটা আছে তোমার কাছে তারা হবো সবটি দিলাও। আর মাঝখানে দিয়ে তারাই চেষ্টা কইরা তারা তো তারার জায়গাত সাকসেস হয়ে যায় যেনে যে টাকাটা চার্জ করে তারা পাইলে আর আপনারা কইব যেনে তোমারে আমি অত টাকা আরও বাঁচাইয়া দিলাম কেন তোরা অক্সিজেন নিতে হইলেও আরও বেশি দেওয়া লাগলো না। তো এ লাগি এই ধরনের সাহায্য থাকি বিরত থাকবা আর কি। তো যাই হোক আমি ছোটোখাটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যারারও কামও লাগলো আর কি। আবার কেউ যদি পে কইরা নিতা চাইন তো এইটা ঠিক আছে, মেইন চেক ইনও আর কি। মানে এটা ফালতু মানুষ সকলকে মাঝখানো না খাওয়াইয়া মেইন চেক ইনের সময় যদি আপনারা পয়সাটা দেন তে গ্রান্টেড আপনার মাল আইব, কিন্তু ইকানো মাঝখানো খাওয়াইলে এটা কিন্তু সিউরিটি নাই যেন আপনি আবারও চেক ইন করা লাগতো নাই। কেউ যদি এটা দূর থাকি কোনো অফিসারে খেয়াল করে বা খেয়াল রাখে তো এরাও কিন্তু এটা আটকাইতে পারবো। তো আমার কাছে লাগে যে কেউ আমার লাস্টে আটকাইছে এইগুলোও যে আমি কোনো পয়সা অফার করতাম যে তোমার আরও 5-7 হাজার দিলাইরাম কোনো ঝামেলা কইর না, তো ওগুলো 5 দিলাইল না। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগে ঘুষ আর ঘুষ, মানে ঘুষ হইলে সবটা একবারে ইজি, আর ঘুষ ছাড়া কোনো ধরনের সাহায্য সহযোগিতা নাই। এমনকি একটা ট্রলিও যদি কেউ তোমার হেল্প করে লাগেজটা কালেকশনের সময় যদি কেউ আপনি বেটি মানুষ পারা না দেখবা যাইসা কত মানুষ আইরা এয়ারপোর্টের ভিতরে চাকরি করেন আইয়া আপনারে যে সুন্দর করে মাতাইরা হেল্প করতা চাইরা, কিন্তু এটাও মাগনা না, এটাও পয়সার বিনিময়ে বা পয়সা চার্জ করেন। সব জিনিসও চার্জ আর চার্জ, ঘুষ আর ঘুষ, ওটাও আমি রিয়েলাইজ করছি আর কি। পয়সা ছাড়া বাংলাদেশও মানে শ্বাস ফালানিও লাগে যে বড় বিপদ বা কঠিন। তো যাই হোক অনেক কিছু মাতলাম ও বিষয়ে, আশা করি কেউ না কেউর কামও লাগবো যারা যারা ট্রাভেলিং করতে চাইরা আর কি। একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আর বাংলাদেশি বিমানে যাওয়া করলে চার্জটা কিন্তু অতটা আয় না, তুলনামূলক একটু কম থাকে, মানে এমিরাত থাকে আর কি বা কাতার ইতার এয়ারলাইন্স থাকে। তো মাতি দেখতে পারছেন আমরা বিমান ফ্লাই করার পরে আর কি 1-1.5 ঘন্টা পরে আমরা খানি সার্ভ করা হয়েছিল। তো এখন তো আমি ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে, তো এখন আমি নিয়ারলি আমরা দুবাই আসছি আর কি। খুব সুন আমরা ল্যান্ড করবো দুবাই। তো আমার তো দুবাই তারপরে গিয়ে লন্ডন যাওয়া লাগবো আর কি। দুবাই আমার একটা ট্রানজিট আছে,
আর দুবাই শহর যেটা আর কি, এটা আমার অলওয়েজ এয়ারপোর্ট ভালো লাগে, মানে ল্যান্ডিংয়ের সময়। For another landing. It'll be approximately 5 to 10 minutes. We'll be back on the ground. Thank you for your patience. তো আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ড করে লিছি দুবাই আর কি। তো এখানেও আমার ওই 4 ঘন্টার মতো ট্রানজিট আছে, আর দুবাই থেকে লন্ডন যাওয়ার আগে আর কি ট্রানজিট 4 আওয়ার্স। তো আল্লাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া, মানে সেফলি ল্যান্ড করতাম পারছি। তো যে সময় আর কি দুবাই আমি ল্যান্ড করছি, ল্যান্ড করার পরে কানেকশন ফ্লাইটর লাগে আমি আমার গেট তো কইরাম আর কি। আর দিস টাইম কানেকশন ফ্লাইটটা আমার মানে বেশি দূরই আসিল না, পরে সামনেও আসিল। তো আমি আমার ফ্লাইটর গেট তো কইরাম। তো আমি একটু পরে খেয়াল করলাম আর কি, মানে একজনে আর কি আমার ফিসে আটরা, মানে আমি উবাইলে তাইনও উবাইন, বাট পেটেন করা যেনে আমার মেনশন করা না। তা আমি একটু নোটিস করাতে আসলাম, আমি উবাইলে উবাইরা, আমি আটলে তো তাই না আটন। তো পরে আর কি দেখতে লাগছে বাঙালি। তো আমি কি কইলাম যেনে পরে কি আমি নিজ থাকি যাইছেও মাতাইরাম, কারণ আমার গেছে লাগছিল যেনে এই মনে হয় আমারে ফলো করা মাতাইরা না শর্মাইয়া কি কিতা জানলাম না। তারপরে যাইছেও আমি জিজ্ঞা করছি, কারণ আমি জানি আমারে ফলো কইরা যে আমার গেটও গেও বানতে তাইনোর সময় টাইম, তারপরে হয়তো বেড়া লাগতে পারেন, কারণ টাইম আর অন্য কোনো ফ্লাইটত তো হইতে পারে তাইনোর, তাইন হয়তো এই জিনিসটা বুঝরা না। পরে একটু উবাইলাম, উবাইয়া তাইনটা মাতাইলাম যে আপনি কিতা কই যাইতা চাইরা বা আপনি আমারে ফলো করানি। তো পরে আর কি তাইন কইরা যেনে যে হয় আমি ফলো করলাম আপনার, আপনি কই যাইতা, বাদে আমি কইলাম আমি তো লন্ডন যাইতাম, তা আপনি কই যাইতা, কইরা যেনে না আমার তো ওখানেও শেষ, মানে আমি দুবাই আইছি, তো আমি বাড়াইতাম কেমনে দি বা কিতা। পরে আমি কইলাম যেনে আপনি যখন ওটাও আপনার এন্ড ডেস্টিনেশন, তে আপনি আপনার বেগেজ কালেকশনও যাওকা। তো পরে তাইনটে বুঝাই আবার ডাইরেকশন দেখাইয়া দিলাম আর কি, কিন্তু তাই আমারে ফলো করাত আসলা। তো আনা বুঝা আর কি ফলো করাত আসলা। পরে যে খুশি হয়েছে নুয়া কইরা যেনে আপনার আমি যে খুশি হয়েছি বোন আমারে সাহায্য করার লাগিয়ে, আমি তো আপনারে ফলো কইরা আটাত আসলাম।
তারপরে ট্রানজিটও 4 hours অত বেশি বোরিং লাগছে না, বিকজ ওয়াশরুম, এরপরে প্রেয়ার জায়গা আছিল, তারপরে যে সুন্দর করে এয়ারপোর্টের ভিতরে আর কি আজান হয় শুনতে অত বেশি ভালো লাগে, আজানোর সুর অত বেশি ভালো লাগে, মানে কইয়া বুঝানোর মতো নয়। তারপরে ট্রানজিটও তাকে আর কি ইসমাইলের আব্বুর লগে কত সময় মাতলাম, আমার আম্মার লোকে মাতলাম, জানাইলাম যে আমি সেফলি দুবাই আইছি এখন। আর ফিরা লাগছে দিস টাইম আর কি আমার ট্রানজিট লইয়া লইয়া যাওয়া, যাইতে সময় তো বাদ না লাগলেও আইতে সময় যেহেতু বেশি কষ্টর মাঝে আসলাম, সবরে মিস করাতে আসলাম, আবার বাচ্চাইন্তর লাগেও বেশি ধানের। আর এই যে আর কি কিতা মানে মাল লইয়া যে একটা ঝামেলা হইছে, এটা সপ্তাহ মিলাই আর কি আমি যত শর্টকাটে কইছি আসলে অত শর্টকাট ঝামেলাটা আসিল না, ঝামেলা অনেক বড়ও আসিল, বাক্কা হ্যারাসমেন্ট হয়েছে আর কি হওয়া যায়। তো এটা সপ্তাহ এক্সপিরিয়েন্স মিলাই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি ফ্লাইটে একটু ওইতো, যদি বাংলাদেশ বিমানে আমি ফ্লাইট বালা পাই না, আমার কাছে লাগে এমিরাতর ফ্লাইট সপ্তাহ কি বেস্ট আমার কাছে লাগে আর কি, আমার এক্সপিরিয়েন্সটাকে আমি কইরাম, কারণ আমি বারবার এখানে আমার এক্সপিরিয়েন্স কইরাম, কারণ এক একজনের এক্সপিরিয়েন্স এক এক জায়গাতে এক এক জিনিসও ভালো থাকে। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। তো আমার বাংলাদেশ বিমানে আমি ফ্লাই করা বালা পাই না বা বালা লাগে না, তারপরেও আমি ওখান ডিসিশন নিয়েছি আর যে কোনো সময় দেশও যাই আর কি, যদিও ইফিরাও আমি ডাইরেক্ট ফ্লাইটে গেলাম না, কিন্তু আমি গেছি না একমাত্র ফাইসি না করি, আর ফাইলে আমি বাংলাদেশ ফ্লাইটেও গেলাম না, কারণ সময় শর্ট টাইমের মাঝে ডাইরেক্ট যাওয়া যায় ও একটা জিনিস। আর যেহেতু যাইতে সময়ও আমরা এক্সাইটমেন্ট কাম করে, আইতে সময়ও কষ্ট থাকি, মনটা ভারী থাকে, শরীর দুর্বল থাকে, আর খালিও বারবার ট্রানজিট নেওয়া একটু হেসল লাগে আর কি হয়ে যায়। গত সপ্তাহ মিলাইয়াও কইরাম যে আর কোনো সময় ট্রানজিট নেয়া দেশও স্পেশালি যাইতাম না, ফ্যামিলি লোকে বা সব মানুষ বেশি মানুষ হইলে ট্রানজিট নেয়া যাইতেও বোরিং লাগে না, কারণ মাইত্যা গোফ কইরা কইরা টাইমটা কাটি যায়। আর একলা হইলে স্পেশালি ট্রানজিট নেওয়া যাওয়াটা লাগে টাইমটা বেশি লম্বা হয়ে যায় আর কি, আর ভালো লাগে না, শরীরে উইকনেসটা কাম করে বেশি, এ লাগে কি ডিসিশন নিছি আর যে কোনো সময় দেশও যাই আর কি, তে বাংলাদেশ ফ্লাইটে আল্লাহ নসিব রাখলে যাইমু। আর এমিরাত আমি পার্সোনালি খুবই ভালো পাই এমিরাত বিমান, কিন্তু তারপরেও আর কি সহজ জার্নি করার লাগে আর কি আমি মনে করি বেস্ট হইল গিয়া বাংলাদেশি বিমানে। আর না হইলে আমি আসলে ট্রানজিট নেওয়া যাইতে আমি মাইন্ড করি না, খালি একমাত্র বোরিং ওই যাই করি আর কি, এর লাগিয়ে আমি মত করছি যে নেক্সট টাইম গেলে আর এরকম যাইতাম না। তারপরে আল্লাহ হইরা আমরা মানে সকল ওই বিমানের যাত্রী যতজন আর কি ওকে যাওয়ার উদ্দেশ্যে আমরা সব মানে টেক অফ করিলছে আমরা বিমান। তারপরে আর কি 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে 1 ঘন্টা পরেও আর কি আমরা ব্রেকফাস্টটা দিছে, যেহেতু আমরা মানে পুর 4টা না 5টা ওরকম টাইম আসছিল ওই সময় আমরা ফ্লাইট হয়েছে, তো সকালের নাস্তা যেটা আমরা ফ্লাইটের সময় করছি আর কি। আর ফ্লাইটর মানে টাইম আর কি 8 hours লাগবো যাইতে, তো 8 hours আসলে অনেক লম্বা টাইম, খুবই লম্বা টাইম। যাইতে সময় 6 hours গেছি মানে লন্ডন থাকি দুবাই, কিন্তু দিস টাইম আর কি দুবাই থাকি লন্ডন আইতে 8 hours টাইম লাগবো। তখন ব্রেকফাস্টও লাগিয়ে আমি নিছি আর কি কেন একটা রুলস, যেটা হইল গিয়া ম্যাঙ্গো আর কি, ম্যাঙ্গো ড্যানিশ মানে চুজ করার ক্ষেত্রে আর কি কেন আসিল যেটা আর কি, তো আমি ম্যাঙ্গো ড্যানিশ যেটা ওটা চুজ করছি। আর কেক দিছেন তারা সব কেক বা ফ্রুট ডেজার্ট দেওয়া ওর, কিন্তু যেটা চুজ করতে পারবা চুজের মাঝে আর কি আমি ম্যাঙ্গো ড্যানিশটা চুজ করছিলাম। বাট এটা খুবই নাইস আছিল আর অতিরিক্ত মজা আছিল, ম্যাঙ্গো ড্যানিশটা লাগছে আর কি যেন আর একটা পাইলে আর একটা খাইলাম না, ওরকম মজা আছিল। তো তারপরে আমি কেন চাও কইসলাম দেওয়ার লাগি, তো চাও দিছেন আর
চা আমি এখন ইচ্ছা করেও খাইলাম বিকজ আমি চাইলাম একটু রিফ্রেশ ফিল করার লাগি, কিন্তু তারপরেও আমার ঘুমে আমারে শেষ করিল। আর চাটা যদিও খাইলাম মানে টায়ার্ডনেস চাইবার লাগে, কিন্তু শরীর অতটুকু টায়ার্ড যেন আমার চাও লাগে আমার কাভারেজ দিতে পারেন না। নর্মালি চা খাইলে দেখা যায় ঘুমটা একটু কম হয়ে যায় বা ঘুমোর ভাবটা যায় কি, কিন্তু দিস টাইম আমি নোটিস করলাম যেন চা খাইয়াও আমার ঘুম যান না। আর এরকমটা ওইবার আসলে কোথাও, কারণ আমার আগের দিন রাতকেও ঘুম হইছে না, মানে 25 তারিখ রাইতেও ঘুমাইছি না, 26 তারিখ রাইতেও ঘুম হইছে না। তো সপ্তাহ মিলাইয়া অতিরিক্ত টায়ার্ডনেস আর কি কাম করে, এটা আসলে চায় কাভার হইতো নাই, ওইবার কোথাও নাই, এটা একমাত্র ঘুমেও কাভার করতে পারবো। তারপরেও আর কি চা খাইলাম চেষ্টা করার লাগে, কিন্তু খাবার আসলে হওয়ার কথা নাই। তো যাই হোক, আপনার লোকে অনেক সময় বক বক করলাম, আর আশা করি আপনার আমার টিপসটা কামো লাগবো। যারা যারা কামো লাগে, একজনের কামে লাগলেও আমার ভিডিও বানানিটা সার্থক। আর যারা রেগুলার ট্রাভেল করেন তারা আসলে এটা বিষয়ে বিভিন্ন ধরনের আইডিয়া বা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর সের লগে সেটা তুলনা করাও ঠিক না, এক একজনের এক একটা লাক থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সের লাকে আসলে হেল্প করিলায়। লাক বালা থাকলে বালা অফিসার পড়লে অনেক জিনিস কনসিডার কইরা দেলায় তারা। তবে অতটুকু মাল 11 কেজি মাল আসলে দেওয়ার কথাও নাই, ইনো চার্জ করার কথা আমি জানিও বাড়াইছিলাম, তবে আমার কোনো আইডিয়াও আসিল নাই কেন 50,000 টাকা চার্জ আইব। এরকম হইলে আসলে আমি ফয়লা তাকেও আনলাম না নে। আর বাংলাদেশ বিমানে আইলে একটা জিনিস লাভ, যেটা হইল গিয়া চেক ইনের সময় যদি মাল ওভার হয়ে যায় আর আনার যদি ইচ্ছা থাকে না পে কইরাতে, মানুষ তো এয়ারপোর্ট নিজর যারা লগে আইন তারা লগে ব্যাগ দেওয়া যায়, মাল ওয়েস্ট হয় না আর কি, ও একটা বেনিফিট। ওটার লাগি বাংলাদেশি বিমানটা ঠিক আছে। তো যাই হোক, আমি আজকের লাগি ভিডিওটা ওখানেও শেষ করিলমু, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।